৮০তম স্বাধীনতা দিবসে সবাইকে শ্রদ্ধা, শুভেচ্ছা, ভালোবাসা। কিছুদিন আগে পর্যন্ত খোলা জানালা দিয়ে চিঠি আসতো। সম্প্রতি একজন হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছেন যে অগাস্ট স্বাধীনতার মাস, তুমিও স্বাধীন, আমিও স্বাধীন। স্বাধীনতা দিবস, স্বাধীনতার আন্দোলন নিছকই কি রাজনৈতিক আন্দোলন? আমার তা মনে হয় না। যদি দুটো শব্দে বলি যে মানব মুক্তির আন্দোলন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু চিকিৎসকদের কথা একটু অনালোকিত। আজকে আমরা আলোকপাত করব ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভারতীয় চিকিৎসকদের ভূমিকা। আজকের এটাই বিষয়। পরিচয় করিয়ে দিই, ঠিক আমার পাশেই যিনি আছেন হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার দেবাশিস দত্ত। নমস্কার। নমস্কার। এই যে আমি বললাম যে খোলা জানালা দিয়ে যদি স্বাধীনতার বার্তা আসে, সেই ভূমিতে তো বিচরণ করেছেন চিকিৎসকরাও। অবশ্যই। কি ভূমিকা ছিল তাদের? দেখুন, স্বাধীনতা দিবস একটা নির্দিষ্ট দিনে উদযাপিত হলেও ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সুদীর্ঘ। 1757 থেকে 1947 এই 190 বছরের ব্রিটিশ শাসনের প্রথম দিকে, বিশেষ করে 19বিংশ শতাব্দীর গোড়ার দিকে, যখন দেশের বিভিন্ন অংশে, বিশেষ করে কলকাতা, বোম্বে এবং মাদ্রাজকে কেন্দ্র করে পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং ব্যাপ্তি ঘটতে থাকল, তখন নব্যশিক্ষিত ভারতীয় সমাজ ইউরোপীয় শিক্ষার সাথে পরিচিত হতে হতে ইউরোপের ইতিহাস, ফরাসি বিপ্লবের ইতিহাস, আমেরিকার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, আইরিশ হোম রুল আন্দোলনের ইতিহাস ইত্যাদির সঙ্গে পরিচিত হলেন। তারা রুসো এবং ভল্টেয়ারের সামাজিক সাম্যবাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যের ধারণার সঙ্গে পরিচিত হলেন। তারই সাথে ম্যাটসিনি, গ্যারিবল্ডি ইত্যাদির জীবনী পাঠ করে দেশপ্রেম এবং জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হলেন। চিকিৎসকরা এবং বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসাবিদ্যার ছাত্রছাত্রীরাও এই নব্যশিক্ষিত ভারতীয় যুব সমাজের বৃত্তের বাইরে ছিলেন না। ফলে ধীরে ধীরে যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে এবং আস্তে আস্তে স্বাধীনতার আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে, সেখানে চিকিৎসকরাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদি খুব স্পেসিফিক্যালি জানতে চাই আপনার কাছে, এই যে দানা বাঁধতে শুরু করেছে আপনি বললেন, সময়কালটা, সাল 1857 ধরে নেব? দেখুন, 190 বছরের মধ্যে 1857কে একটা ওয়াটারশেড লাইন বা জলবিভাজিকা রেখা হিসাবে ভাবা যেতে পারে। 1857 মহাবিদ্রোহ আমাদের মূলত ভারতীয় হবার শিক্ষা দিয়েছে। তার আগে আমরা বাঙালি ছিলাম, তামিল ছিলাম, মাদ্রাজি ছিলাম, কাশ্মীরি ছিলাম, কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নতি, রেলপথের সম্প্রসারণ এবং ইউরোপীয় শিক্ষার বিস্তারের সাথে সাথে 1857তে গোটা ভারতের মানুষ একসাথে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। কারণ আছে কিছু? তার আর্থসামাজিক কারণ তো অবশ্যই ছিল, যেহেতু আমাদের এখানে আলোচনাটা মূলত চিকিৎসকদের নিয়ে সীমাবদ্ধ। আমি চিকিৎসকদের এই যে সিপাহী বিদ্রোহের সময় থেকে যে একটা তীব্র ব্রিটিশ বিরোধিতা, সেই কারণ জানতে চাইছি। দুটো জিনিস বলি। প্রথম কথা হচ্ছে যে সেই সময় যে 5টি আধুনিক মেডিকেল কলেজ ছিল, কলকাতা, বোম্বে, মাদ্রাজের মেডিকেল কলেজ এবং আগ্রা, লাহোরের মেডিকেল স্কুল, সেই সব জায়গা থেকে যারা চিকিৎসক হয়ে বেরোচ্ছিলেন তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন। তারা অত্যন্ত গোপনে সিপাহীদের বা সৈন্যদের সহায়তা করেছেন। তার বিবিধ কারণের মধ্যে প্রধান হচ্ছে যে এদেশের আপামর জনসাধারণের, বিশেষ করে গরিব মানুষদের প্রতি ব্রিটিশ শাসকদের উপেক্ষা
তাদের স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিকরণের প্রতি অবহেলা, সেই সঙ্গে একই কাজে অসম বেতন, কর্মস্থান সংক্রান্ত অসুবিধা, এই নানান রকম জিনিস আস্তে আস্তে চিকিৎসক সমাজের মধ্যেও ব্রিটিশদের বিরুদ্ধে বিরোধকে সংগঠিত করছিল। কারা ছিলেন চিকিৎসকদের নাম যদি একটু জানতে চাই, যে সেই সময় যারা এই বিরোধিতার প্রধান মুখ হিসেবে আমরা ভাবি, কাদের নাম আপনি বলবেন? অগ্রগণ্য কারা? যদি সিপাহী বিদ্রোহের সময়টা ধরে ভাবি, সেই সময় নির্দিষ্ট করে কোনো চিকিৎসকের নাম বলা সম্ভব না। তার কারণ যারা সেই সময় সিপাহীদের সাহায্য করতেন সেই ইতিহাস খুব অস্পষ্ট। পরবর্তীকালে ব্রিটিশ গোয়েন্দা রিপোর্ট থেকে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় চিকিৎসকরা সাহায্য করেছেন। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে কিছু সংগঠিত আন্দোলনের রূপ দেখা গেল, 1885 খ্রিস্টাব্দে যখন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হলো, তখন খুব প্রথম দিকে যে চিকিৎসকরা কংগ্রেসী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন তাদের মধ্যে অবশ্যই যাদের নাম উল্লেখ করতে হবে, তাদের মধ্যে একজন হলেন ডাক্তার নীলরতন সরকার এবং আরেকজন ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। আচ্ছা, ঘটনাচক্রে যিনি ভারতের প্রথম মহিলা চিকিৎসক। মেডিকেল কলেজের চিত্রটা কিরকম ছিল? সেখানে তো ইউরোপীয় ছাত্ররাও ছিল এবং আমাদের ভারতীয় ছাত্ররাও ছিল, তাদের মধ্যে কি কোনো বৈষম্য ছিল? এটা ভালো, বলবো মজার প্রশ্ন করেছেন। দেখুন, মেডিকেল কলেজে ইউরোপীয় এবং ভারতীয় ছাত্ররা একসাথে পড়াশোনা করতেন, খেলাধুলো করতেন, তাদের মধ্যে আপাত দৃষ্টিতে একটা সদ্ভাবের পরিবেশ নিশ্চয়ই ছিল। কিন্তু তলায় তলায় একটা বিরোধের আবহও ছিল। আপনি যদি ইতিহাসের দিকে তাকান, রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকালে তাদের গৃহশিক্ষক ছিলেন অঘোরনাথ চট্টোপাধ্যায়। তিনি তখন মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্র। 1874 খ্রিস্টাব্দে কলেজে এটা সামান্য ঘটনা, একজন ইউরোপীয় ছাত্র তার পাশে তার এক বন্ধুর বসার জায়গা রেখেছিল, সেখানে একজন বাঙালি ছাত্র বসে পড়ায় তাদের মধ্যে বিরোধ, বিসংবাদ, শেষ পর্যন্ত মারামারি, হাতাহাতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কলেজ স্ট্রিটে 2 দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। আপনাদের আমি এই প্রসঙ্গে বলবো যে আপনারা যদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত সপ্তপদী উপন্যাসের কথা ভাবেন, সেখানে কালাচাঁদ ওরফে কৃষ্ণেন্দুর সঙ্গে জন ক্লেটনের যে বিরোধ, হয়তো সেই ঘটনার পেছনে এই ধরনের ঘটনার ছায়া কাজ করেছিল লেখকের মনে। অর্থাৎ তখন স্বাধীনতার একটা যে জোয়ার অল্প আসতে শুরু করছিল, বা যে বীজটা বপন হচ্ছিল অল্প অল্প করে, সেটা ওই ছাত্রদের মধ্যেও একটা বিরোধের পটভূমি তৈরি করেছিল। একটা বিষয় মনে রাখতে হবে যে যে সময় সিপাহী বিদ্রোহ হচ্ছে, অর্থাৎ 1857-58 এবং তার পরবর্তী সময় 1835 খ্রিস্টাব্দে বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। সেই বছরই ম্যাড্রাস মেডিকেল কলেজ, 1843-এ বম্বে এবং তারপরে আগ্রা আর লাহোরের মেডিকেল স্কুল। এই সমস্ত জায়গা থেকে যারা পড়াশোনা করছিলেন এবং সেই সময়কার নব্যশিক্ষিত ভারতীয় যুব সমাজ, তারা মূলত শ্রী রামমোহন রায়, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, এদের ধ্যান ধারণার দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। এবং এদের মধ্যেও আস্তে আস্তে সাজাত্যবোধ, স্বাদেশিকতা ইত্যাদির, ওই যে আপনি একটু আগে বললেন, ইত্যাদির বীজ অল্প অল্প করে রোপিত হচ্ছিল। এবং সামগ্রিকভাবে ব্রিটিশ প্রশাসনের যে ভারত বিরোধী ভূমিকা, তার বিরুদ্ধে তারা একটু একটু করে সোচ্চার হচ্ছিলেন। ওই যে একটু আগে বললাম যে 1857 হচ্ছে একটা জলবিভাজিকা রেখা। তার আগে যখন কোম্পানির শাসন ছিল, তখনকার প্রশাসকরা জন স্টুয়ার্ট মিল, বেনথাম, এদের উদার গণতান্ত্রিক আদর্শ, এডমান্ড বার্কের পার্লামেন্টারি মডেল ইত্যাদির অনুসারী ছিলেন। কিন্তু 1857 যখন শাসনভার ব্রিটিশ ক্রাউনের হাতে গেল, তারপর থেকে প্রশাসকদের দৃষ্টিভঙ্গিও বদলালো। এরপর থেকে তারা মূলত জন স্ট্রেচি, হারবার্ট রিজলের চূড়ান্ত জাতি বৈরীমূলক
তীক্ষ্ণ সাম্রাজ্যবাদী এবং দমনমূলক নীতির অনুসারী হলেন এবং সাধারণ ভারতীয়দের সাথে বিভিন্ন রকম সরকারি কাজে নিযুক্ত থাকা ভারতীয়রা এবং তাদের একটা বড় অংশ হচ্ছেন ভারতীয় চিকিৎসকরা, তারাও এর আঁচ টের পাচ্ছিলেন। ফলে তাদের মধ্যে, ওই যে বললাম, তাদের মধ্যেও ক্ষোভ ধীরে ধীরে আরও দানা বাঁধতে থাকছিল। এই যে ছাত্র বৈষম্য, সেটা যদি জানতে চাই যে এই বৈষম্যটা কিসের ওপর ভিত্তি করে, একাডেমিক বৈষম্য নাকি রাজনৈতিক চেতনার একটা ফারাক, নাকি ঔপনিবেশিক যে ভাবধারা সেটা? মূলত প্রশাসকদের দৃষ্টিভঙ্গি ছিল ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি, যাকে আমরা কলোনিয়ালিস্ট অ্যাটিচিউড বলি। ফলে ভারতীয় চিকিৎসকদের ওপর অন্যায়ভাবে তাদের পোস্টিংয়ের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা, সমকাজে অসম বেতন দেওয়া ইত্যাদি, এবং তার সঙ্গে এই যে দেশের মানুষের দুর্দশা, তা তাদের সংবেদনশীল মনকে আলোড়িত করছিল। ঠিক ঠিক। প্রথম যুগের যে জাতীয় কংগ্রেস, তার সঙ্গে কোন কোন চিকিৎসকরা যুক্ত ছিলেন? আমি একটু আগেই বললাম ডাক্তার নীলরতন সরকার। আরও কেউ? তিনি নানান রকম সমাজ সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার পরে স্বদেশী আন্দোলনের সঙ্গে তিনি বিশেষভাবে সংযুক্ত ছিলেন। ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি 1889 খ্রিস্টাব্দে বম্বেতে যে কংগ্রেসের 5ম বার্ষিক অধিবেশন হয়, সেখানে প্রথম নারী প্রতিনিধি হিসেবে যোগদান করেন এবং তার পরের বছর 1890 খ্রিস্টাব্দে কলকাতার অধিবেশনে প্রথম নারী প্রতিনিধি হিসাবে তিনি বক্তব্য রাখেন এবং প্রস্তাব পেশ করেন। আরও দুজন চিকিৎসকের নাম অবশ্যই উল্লেখযোগ্য। তারা হলেন ডাক্তার বিধানচন্দ্র রায় এবং মাদ্রাজের ডাক্তার টি.এস. সুন্দররাজন। দুজনেই এদেশে পড়াশোনা সাঙ্গ করে ইংল্যান্ড থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর এসে কংগ্রেসের সাথে যুক্ত হন এবং আজীবন তারা নানান রকম সামাজিক উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ডাক্তার বিধান রায় তো পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও হয়েছিলেন। এছাড়াও এই সময়ের বিভিন্ন অঞ্চলের কিছু চিকিৎসক কংগ্রেসী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যারা যুক্ত হচ্ছিলেন তারা কি শুধুই রাজনীতির জন্য, নাকি চিকিৎসার জন্য, নাকি অন্য কোনো প্রেক্ষাপট আছে? মূলত তাদের উদ্দেশ্যটা ছিল দেশের মানুষের সেবা করা এবং সমাজ সেবাটাই তাদের ক্ষেত্রে অগ্রগণ্য ছিল। আস্তে আস্তে ঘটনাক্রম অনুযায়ী এবং বিশেষ করে বঙ্গভঙ্গ আন্দোলনের পর চিকিৎসকদের মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব আরও তীব্রতর আকার ধারণ করে। কি করতেন তারা, বা কি পদক্ষেপ নিতেন এই বিরোধিতার একটা প্রমাণ রাখার জন্যে বা সেটাকে একটা জায়গা দেওয়ার জন্যে? দেখুন, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যেটা হলো, বা বঙ্গভঙ্গ ঘোষণা হওয়ার পর 1905 খ্রিস্টাব্দে কংগ্রেসের মধ্যে একটা বিভাজন দেখা গেল। কংগ্রেসের যারা পুরনো নরমপন্থী পথের পথিক ছিলেন, তাদের সঙ্গে লাল বাল পাল, আপনারা শুনেছেন, লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিন বিহারী পাল, এদের অনুসৃত যে ওই আবেদন নিবেদন ইত্যাদির মাধ্যমে কিছু হবে না, এদের অনুসৃত যে চরমপন্থা, সেটা তাদের লেখালেখি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশিত হচ্ছিল এবং তারা সরাসরি সংঘাতের দিকে এগোচ্ছিলেন। আরও এক ধাপ এগিয়ে বিশেষ করে বাংলায়, মহারাষ্ট্রে, পাঞ্জাবে যেটা হচ্ছিল, যে সেখানকার ছাত্ররা বিভিন্ন রকম বিপ্লবী কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে পড়ছিলেন এবং সেই সময় বেশ কিছু চিকিৎসক তারাও এইসব জায়গায় বিভিন্ন গুপ্ত বিপ্লবী সংগঠন, যেমন যুগান্তর, অনুশীলন সমিতি, বেঙ্গল ভলেন্টিয়ার্স ইত্যাদির সঙ্গে যুক্ত হন এবং এদের মাধ্যমে তাদের বিপ্লবী কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন। আবার কিছু চিকিৎসক মূলধারার কংগ্রেস বা মুসলিম লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। কি ধরনের সহায়তা করতেন তারা এই বিপ্লবীদের, বা গোপনে বিপ্লবীদেরকে তারা কি ধরনের সহায়তা করতেন? প্রথমে বিপ্লবীরা কি করতেন সেই প্রসঙ্গে যদি আসি, তাহলে দুজনের নাম আমাকে অবশ্যই বলতে হবে। একজন হচ্ছেন বিনয় বসু, বিনয় বাদল দীনেশবাগের বিনয় বসু। তিনি ঢাকার মিটফোর্ড মেডিকেল স্কুল, বর্তমানে যার নাম হয়েছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেখানকার যখন ৪র্থ বর্ষের ছাত্র ছিলেন, তখন
1930 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তিনি ঢাকার পুলিশ কর্তা জর্জ লোম্যানকে সামনে থেকে গুলি করে হত্যা করেন। তারপরে তিনি পালিয়ে যান এবং দীর্ঘদিন আত্মগোপন করে থাকেন। আবার ওই বছরেরই 8ই ডিসেম্বর রাইটার্সে কর্নেল সিমসনকে হত্যা করার জন্য তিনি, দীনেশ গুপ্ত এবং বাদল গুপ্ত, এরা তিনজনে মিলে রাইটার্সে উপস্থিত হন এবং কার্য সমাধা করার পর ব্রিটিশ বাহিনীর সঙ্গে যুদ্ধে লিপ্ত হন, যা বিখ্যাত অলিন্দ যুদ্ধ নামে। আরেকজনের কথা অবশ্যই বলতে হবে, তিনি তখন স্কুল বালিকা, মাত্র 14 বছর বয়স, সুনীতি চৌধুরী। তিনি এবং তার সহপাঠিনী শান্তি ঘোষ, তারা বিপ্লবীদের থেকে রিভলভার জোগাড় করে কুমিল্লার ম্যাজিস্ট্রেট চার্লস স্টিভেন্সকে সামনে থেকে গুলি করে হত্যা করেন। অপ্রাপ্ত বয়স্কা বলে সুনীতির 7 বছরের জেল হয়েছিল এবং 7 বছরের জেল জীবন যাপনের পর তিনি মেডিকেল কলেজে ভর্তি হন এবং ডাক্তারি পাশ করেন। এরপরে আজীবন তিনি চিকিৎসার পাশাপাশি নানান রকম সমাজসেবামূলক কাজ, নারী উন্নয়ন ইত্যাদির সঙ্গে যুক্ত ছিলেন। এটা গেল একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে চিকিৎসকরা কিভাবে বিপ্লবীদের সহায়তা করতেন। হ্যাঁ, মানে সেখানে তারা কি কোনো ইস্তেহার প্রকাশ করতেন বা কিছু বিলি করতেন বা গোপনে কোনো অস্ত্রশস্ত্র পাচার করতেন, সেটা আমি জানতে চাই। চিকিৎসকরা যে বিপ্লবীদের সহায়তা করতেন তার বেশিটাই ছিল গোপনে। শুধু চিকিৎসকরা না, সমাজের বিভিন্ন অংশের মানুষ সেই সময় বিপ্লবীদের সাহায্য করতেন। যেমন গগনেন্দ্রনাথ ঠাকুর, তিনি ছিলেন শিল্পী, কিন্তু তিনি প্রতি মাসে গোপনে বিপ্লবীদের অর্থ সরবরাহ করতেন। সেই রকম যেসব চিকিৎসকরা বিপ্লবীদের সহায়তা করতেন তার মধ্যে প্রথমেই যার নাম বলতে হবে তিনি হচ্ছেন ডক্টর সুন্দরী মোহন দাস। তিনি সেই আমলের কলকাতার অতি ব্যস্ত বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। তিনি এবং তাঁর স্ত্রী হেমাঙ্গিনী, যিনি পেশায় নার্স ছিলেন, তাঁরা তাদের প্রাসাদোপম বাড়িতে বিপ্লবীদের গোপনে আশ্রয় দিতেন এবং নানাভাবে অর্থ সাহায্য, চিকিৎসায় সাহায্য ইত্যাদি করতেন। আলিপুর বোমার ঘটনার আগে উল্লাসকর দত্ত এবং আরও অনেকে তাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং ওই ঘটনার পরে তারা পালিয়ে যান। উল্লাসকর যদিও গ্রেপ্তার হয়েছিলেন। তেমনি ডাক্তার যাদুগোপাল মুখোপাধ্যায়, এনার নামও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা উচিত। ডাক্তার যাদুগোপাল মুখোপাধ্যায় ছিলেন মূলত যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, আমরা যাকে বাঘা যতীন নামে বেশি চিনি, বাঘা যতীনের অনুগামী। এরা দুজনেই বা আরও অনেকেই যুগান্তর দলের সদস্য ছিলেন। 1915 খ্রিস্টাব্দে ওই বুড়িবালামের যুদ্ধে বাঘা যতীনের মৃত্যু হওয়ার পর যাদুগোপাল মুখোপাধ্যায় যুগান্তর দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। তিনি অত্যন্ত গোপনে বিপ্লবীদের নানানভাবে সাহায্য করতেন, বিশেষ করে তাদের শারীরিক সমস্যার সমাধানে সহায়তা করতেন। আরও একজনের নাম বলতে হবে, তিনি হচ্ছেন কেশব বলিরাম হেডগেওয়ার। তিনি মহারাষ্ট্রের পুনা অঞ্চলের বাসিন্দা ছিলেন। অর্থাৎ অন্য প্রদেশের চিকিৎসকরাও যুক্ত হচ্ছিলেন বা ছিলেন। হ্যাঁ, অবশ্যই। ডক্টর হেডগেওয়ার কলকাতায় যখন ডাক্তারি পড়তেন তখন তিনি অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। তিনিও গোপনে প্রচুর বিরোধীদের সহায়তা করতেন। পরবর্তীকালে তিনি অসহযোগ আন্দোলনে যোগদান করেন, কিন্তু 1930-এর দশকের মাঝামাঝি সময় থেকে তিনি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পরে ডক্টর BS মুঞ্জে ইত্যাদির সহায়তায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর প্রতিষ্ঠা করেন। আর অন্য প্রদেশের ডাক্তারদের মধ্যে প্রথমেই যার নাম বলতে হবে তিনি হচ্ছেন পাঞ্জাবের ডক্টর সত্যপাল। আপনারা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ঘটনা শুনেছেন। ডক্টর সত্যপাল মূলত এই রাওলাট অ্যাক্ট, কুখ্যাত রাওলাট অ্যাক্ট চালু হওয়ার পর 1919 খ্রিস্টাব্দের গোটা মার্চ মাস এবং এপ্রিলের গোড়ার দিকে পাঞ্জাবের বিভিন্ন জায়গায় সভা, সমাবেশ, মিছিল
করে জনমতকে সংগঠিত করছিলেন। অর্থাৎ গোটা ভারতবর্ষ জুড়েই চিকিৎসকদের মধ্যে একটা স্বাধীনতা আন্দোলনে সরাসরি যুক্ত হবার একটা যোগাযোগ তৈরি হচ্ছিল। অবশ্যই। এবং ডক্টর সত্যপাল 10ই জানুয়ারি 10ই এপ্রিল 1919-এ অমৃতসরে যে সভা করেন, তারপরে তাকে এবং ডক্টর সৈফুদ্দিন কিচলুকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে। এর বিরুদ্ধে পাঞ্জাব প্রদেশের সাধারণ মানুষ গর্জে ওঠেন এবং বৈশাখী পূর্ণিমার দিন 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের প্রান্তরে যখন তারা জমায়েত হন, তারপরে জানেন জেনারেল ওডায়ারের নির্দেশে নিরস্ত্র মানুষের উপর গুলিবর্ষণ হয়েছিল, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে বিখ্যাত, যার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইটহুড ত্যাগ করেছিলেন। এইরকম বিভিন্ন প্রদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসকরা ব্রিটিশদের বিরুদ্ধে। যদি মুসলিম লীগের কথা জানতে চাই, মুসলিম লীগের সঙ্গে যুক্ত চিকিৎসকদের কি ভূমিকা ছিল? মুসলিম লীগের সঙ্গে যুক্ত চিকিৎসকদের কথা বলতে গেলে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন ডক্টর মুখতার আহমেদ আনসারি। ডক্টর আনসারি অত্যন্ত ভালো ছাত্র ছিলেন। এদেশে লেখাপড়া শেষ করে তিনি ইংল্যান্ডে যান এবং সেখানে অস্থি শল্যবিদ হিসেবে প্রভূত সম্মান অর্জন করেন। আপনার শুনলে ভালো লাগবে যে ইংল্যান্ডের বিখ্যাত হাসপাতাল চ্যারিং ক্রস হাসপাতাল, সেখানে উনি কাজ করতেন এবং আজ পর্যন্ত চ্যারিং ক্রস হাসপাতালে তার নামে একটা ওয়ার্ড আছে, আনসারি ওয়ার্ড। তিনি দেশে ফিরে আসার পর কংগ্রেসে যোগদান করেন এবং কংগ্রেসের সমস্ত রকম কাজকর্মের মধ্যে নিজেকে ব্যাপৃত করেন, তার অত্যন্ত পেশাগত ব্যস্ততা থাকা সত্ত্বেও। এবং আরও একটা ভালো দিক যেটা, যে উনি মুসলিম লীগেরও সদস্য ছিলেন এবং 1920-এর দশকে যখন ধীরে ধীরে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে বিভেদ বাড়ছিল, তখন ডক্টর আনসারি নানানভাবে চেষ্টা করেছিলেন কংগ্রেস এবং মুসলিম লীগকে কাছাকাছি নিয়ে আসবার। তাছাড়াও হাকিম আজমল খাঁ, ডক্টর আনসারি এরা মিলে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এটাও একটা যুগান্তকারী ঘটনা, কারণ ব্রিটিশদের দ্বারা পরিচালিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় তার বিপ্রতীপে ছিল জামিয়া মিলিয়া এবং মহাত্মা গান্ধীর অনুপ্রেরণায় হাকিম আজমল খান, ডক্টর এম এ আনসারি এরা একটা দীর্ঘ ইতিহাস, কিন্তু খুব স্বল্প সময়ে এটা আমরা পুরোটা তুলে ধরতে পারবো না, সেটা দর্শকরাও বুঝছেন। তো একেবারে শেষ পর্বে আমরা, মানে শেষ লগ্নেও বলতে পারি, যে যদি জানতে চাই কোনো অভারতীয় চিকিৎসক ছিলেন যিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? একজনের নাম অবশ্যই বলতে হবে, তিনি হচ্ছেন আর্নেস্ট ফ্রেডরিক প্যাটন। আচ্ছা। ইনি ছিলেন একজন আইরিশ ডাক্তার। কেমব্রিজ থেকে চিকিৎসা শিক্ষা সম্পন্ন করার পর তিনি ভারতবর্ষে এসেছিলেন মিশনারি হিসেবে এবং মাদ্রাজের কাছে তিরুপাত্তুরে তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেন দরিদ্র মানুষের চিকিৎসার জন্য। তিনি স্বাধীনতা আন্দোলনে খুব উপযোগী ভূমিকা নিয়েছিলেন এবং অসহযোগ আন্দোলনে তার ভূমিকা ছিল গভীর, যে কারণে তাকে কারাবরণ করতে হয়েছিল এবং ব্রিটিশ প্রশাসনের দ্বারা নানানভাবে নির্যাতিত হতে হয়েছিল। একদম যদি শেষ প্রশ্নে আপনার কাছে জানতে চাই, যে মহিলা চিকিৎসকদের কথা একটু বিস্তারিতভাবে জানব। ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির কথা তো আগেই বলেছেন। চিকিৎসার পাশাপাশি তিনি রানীগঞ্জ অঞ্চলে খনি শ্রমিক, আসামের চা শ্রমিক, তিনি এবং তার স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় এই শ্রমিকদের ওয়েলফেয়ারের জন্য নানানভাবে যুক্ত ছিলেন। এরপরে যার কথা বলতে হবে তিনি ডক্টর মুথুলক্ষ্মী রেড্ডি। তিনি ছিলেন ম্যাড্রাস মেডিকেল কলেজের প্রথম মহিলা স্নাতক। দেবদাসী প্রথার বিরুদ্ধে, দেবদাসী প্রথার বিলোপ সাধনের জন্য তার সংগ্রাম আজীবন মানুষ মনে রাখবে। লক্ষ্মী সাহেগলের কথাও কি বলা যেতে পারে? অবশ্যই। ডক্টর লক্ষ্মী স্বামীনাথন ম্যাড্রাস মেডিকেল কলেজ থেকে MBBS এবং DGO করার পরে সিঙ্গাপুর গেছিলেন কাজ করবার জন্য। 1943 খ্রিস্টাব্দে সেখানে তার সঙ্গে নেতাজির পরিচয় হয় এবং নেতাজি তাকে ঝাঁসি রানী রেজিমেন্টের সর্বাধিনায়িকা হিসেবে ঘোষণা করেন এবং তারপর তিনি যুদ্ধক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে দু জায়গাতেই তার পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। স্বাধীন হওয়ার পর দেশে তিনি বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং জীবনের শেষ দিন অবধি তার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
একদম শেষে আমি চাইবো যে আপনি একটা বার্তা দিন, যেটা দিয়ে আমি ওয়াইন্ড আপ করব। একজন চিকিৎসক হিসেবে এই যে আজকে আমরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের ইতিহাস কিছুটা তুলে ধরলাম এবং আপনি বললেন, আমরা তো খুবই কম জানি, সেই অর্থে আলোকপাত যে খুব হয়েছে এই ইতিহাসের ওপর আমার মনে হয় না। কি বলবেন আপনি? দেখুন, প্রথমে যে কথাটা বলেছিলাম যে স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসে সমাজের সর্বস্তরের মানুষ একসময় যোগদান করেছিলেন। চিকিৎসক, শিক্ষক, কেরানি, ব্যবহারজীবী, প্রযুক্তিবিদ সকলেই যোগদান করেছিলেন। এদের কারোরই ইতিহাস সম্পূর্ণভাবে লেখা হয়েছে বলে আমি মনে করি না। ঠিক ঠিক। বিশেষ করে চিকিৎসকদের ভূমিকা আরো গভীরভাবে পর্যালোচনা করা উচিত এবং তারা যে তাদের সামাজিক দায়িত্ব, পেশাগত ব্যস্ততা ইত্যাদির প্রতি সম্পূর্ণরূপে দায়িত্বশীল থেকেও যে স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে গেছেন, তার জন্য তাদের এই অবদানকে আমাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা উচিত। অনেক ধন্যবাদ ডাক্তার দেবাশিস দত্তকে। আমরা যারা জানতাম না অনেক কিছুই, তারা কিছুটা তো জানলাম। তবে একটা কথা ডাক্তার দত্ত যেটা বললেন তার সঙ্গে আমি সহমত, যে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যে চিকিৎসকরা যুক্ত ছিলেন তাদের ভূমিকাটা কিন্তু বহুমাত্রিক। কোনো একটা বিশেষ রেখায় আমি তাকে আঁকতে পারবো না। তো এই সব চিকিৎসকদের নিয়ে আগামীতে আরও আলোচনা হোক এবং অবশ্যই আপনারা আমাদের সঙ্গে সহমত হবেন যে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত চিকিৎসকদের নাম স্বাধীনতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।